দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মুখোমুখিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শফিকুল ইসলাম সবুজ। দেশ জুড়ে তীব্র দাবদাহ বইছে গেল এক মাসের বেশি সময় ধরে। মানুষের জীবন অতিষ্ঠ, প্রাণ প্রকৃতি ওষ্ঠাগত। এই অবস্থায় মানুষ আসলে কি করবে? প্রকৃতি কেনই বা এমন আচরণ করছে? এ নিয়ে আমরা কথা বলবো আজকের মুখোমুখিতে। আমাদের সাথে উপস্থিত হয়েছেন সুদূর মালয়েশিয়া থেকে ডক্টর শামসুদ্দিন শহীদ, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার পানীয় পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে যিনি কর্মরত রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আপনার কাছে প্রথমে যে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের প্রতি বছর কিন্তু এই সিজনে তাপমাত্রা এমন থাকে, একজন জলবায়ু বিশেষজ্ঞ হিসেবে বা বিজ্ঞানী হিসেবে আপনার অবজারভেশনটা কি? আসলে মানুষ কেন আসলে এত কষ্ট পাচ্ছে? এবং আবহাওয়া অধিদপ্তরের একটি তথ্য আমাদের কাছে আছে, সে তথ্য বলছে যে ৭৬ বছরের মধ্যে এবার বাংলাদেশে সবচেয়ে বেশি তাপপ্রবাহ বইছে এবং সর্বোচ্চ ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তো আপনি কি বলবেন একজন বিশেষজ্ঞ হিসেবে? আসলে তাপপ্রবাহ তো বরাবরই ছিল। এটা ক্লাইমেটের একটা ন্যাচারাল ভ্যারিয়েবিলিটি আছে, কোনো বছর এটা কম হয়, কোনো বছর একটু বেশি হয়। এটা অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। এটা এল নিনো, না নিনো, এনসো ফ্যাক্টর আছে, সোলার রেডিয়েশন আছে, অন্যান্য ফ্যাক্টরগুলো আছে। জি, কিন্তু সেজন্য যখন জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো ছিল না তখনও এটা ছিল। কিন্তু এখন যেটা হয়েছে আর কি, যেটা হয়েছে যে গ্লোবালের মিন টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, ভেরিয়েবিলিটিটাও চেঞ্জ হচ্ছে। যখন এই দুটো ফ্যাক্টর চেঞ্জ হয় তখন এক্সট্রিম গরম চেঞ্জ হয়। জি। তো এই বছরে যেটা ছিল, এই বছরে আমরা একটা এল নিনো সিচুয়েশনে ছিলাম। এটা গত বছর জানুয়ারিতে, এই বছর জানুয়ারিতে বা গত ডিসেম্বরে এটা মোস্ট স্ট্রংগেস্ট অবস্থায় ছিল। সুতরাং প্রেডিকশনটা একটু ছিলই যে এই বছর একটা হিটওয়েভ হতে পারে। কিন্তু তারপরেও গত বছর যেমন সেরকম অবস্থা ছিল না। গত বছর আমরা লা নিনো কন্ডিশনে ছিলাম, গত বছরের নিউট্রাল অবস্থায় ছিলাম, কিন্তু গত বছর জানুয়ারিতে আমরা লা নিনো কন্ডিশনে ছিলাম। তারপরেও সেটা হয়েছে। সায়েন্টিস্টরা এখন যেটা গবেষণা করে দেখছেন আর কি, যেটা দেখা গেছে যে এই হিটওয়েভগুলো, স্পেশালি গত বছরের হিটওয়েভ, কোনোভাবেই হতো না যদি ক্লাইমেট চেঞ্জের বিষয়গুলো না থাকতো। ক্লাইমেট চেঞ্জের জন্যই অ্যাকচুয়ালি এইগুলো বেশি হচ্ছে। এই বছরে যেটা হয়েছে, এই বছরও স্পেশালি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এটা ব্যাপক হারে হয়েছে, যেটা এখন আমরা ফিল করছি। আফ্রিকার কিছু দেশেও এখন অনুভূত হচ্ছে, সাহেল রিজিয়নে যেটা এখন একটা হিটওয়েভ হচ্ছে, সেখানেও দেখা গেছে যে এই এত ইন্টেন্সিটি কখনোই হতো না যদি এই ক্লাইমেট চেঞ্জ সিচুয়েশনটা না থাকতো। বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকায় যারা থাকে, নিম্নবিত্ত মানুষ যারা খোলা আকাশের নিচে কাজ করেন, তাদের যে অনুভূতি, তো সেই অনুভূতি তো এক যুগ আগেও বা ২ যুগ আগেও ছিল না, হয়তো এমন তাপপ্রবাহ ছিল না। তো এই কষ্টের মাত্রাটা কেন বেড়েছে আসলে আপনাদের ধারণা কি? সেটা একটা বলি, একটা তাপমাত্রা তো বেড়েছে, সেটা ঠিক আছে। ফিলিংসটা যেটা, সেটাও অ্যাকচুয়ালি এখন অনেক বেশি হয়, স্পেশালি আরবান অঞ্চলে। ঢাকা শহরের কথা যদি চিন্তা করা হয়, এখানে অনেক বেশি ফিলিং হবে। বিষয় যেটা হয়, শুধু টেম্পারেচারের উপর হিট স্ট্রেসটা নির্ভর করে না। হিট স্ট্রেসটা নির্ভর করে অনেক আদার কম্পোনেন্ট থাকে এখানে, যেমন একটা আর্দ্রতা থাকে। আপনি যদি একটা খোলা রেডিয়েশন, যেখানে আর কি রোদে দাঁড়ান আর একটা ছায়ার নিচে দাঁড়ান, আপনার অনুভূতিটা আলাদা হবে। আপনি একটা বিল্ডিং এর পাশে দাঁড়ান, একটা খোলা মাঠে দাঁড়ান, আলাদা অনুভূতি হবে। তো এখন যেটা একটা নদীর পাশে দাঁড়ান, জলাশয়ের পাশে দাঁড়ান, আপনার অনুভূতি একটু কম হবে, আপনি ফিলিং কম করবেন। এই জিনিসগুলো যেটা হয়েছে, এখন যেটা জলাধার নাই, বিল্ডিং বেশি হয়ে গেছে, পেভমেন্ট বেশি হয়ে গেছে, গ্রিননেস নাই, এই জন্য আপনার অনুভূতিটা অনেক বেশি হয়। আগে যে টেম্পারেচারটা ছিল সেই টেম্পারেচারটা থাকলেও এখন দেখা যায় যে এই বিল্ডিং বা নগরায়ন যেটা হয়েছে আর কি, সাস্টেনেবল হতে হয়নি, সেটার জন্যই বেশি হয়েছে। ইদানিং দেখা গেছে রিসার্চে হয়তো এনমও হয়েছে যে ঢাকা শহরের উইন্ড স্পিডও কমে আসছে। এই বিষয়গুলো যেটা আছে, রেডিয়েশন যেটা হয় শুধু সোলার থেকেও হয় না, বিল্ডিং থেকে হয়, আপনার পেভমেন্ট থেকে হয়, যেখানে দাঁড়াইছেন সেটা যদি রাস্তা হয় সেখান থেকে হয়। এই ফ্যাক্টরগুলো সব অ্যাড হয়ে আপনি একটা হিট স্ট্রেস, টোটাল হিট স্ট্রেস আপনি অনুভব করেন। তা সেটা আসলে হচ্ছে অনলি টেম্পারেচারের জন্য, এটা হচ্ছে নগরায়নের জন্য হচ্ছে, যেটা হচ্ছে যে আমরা যেটা বলি আনসাস্টেনেবল ওয়েতে আমরা যেটা করছি, এই জন্য হচ্ছে। যে আপনি বলছিলেন আরো কি ইন্ডিকেটর রয়েছে এখানে, এই যে আমি বললাম যে হ্যাঁ, একটা যেমন ফ্যাক্টর আছে যেটা করে ওয়েট বাল্ব গ্রোথ টেম্পারেচার, হিট ইন্ডেক্স আছে, হিউমিডেক্স আছে, বিভিন্ন ধরনের ইন্ডেক্স আছে, যেটা অ্যাটলিস্ট আর্দ্রতা এবং তাপমাত্রা এই দুটোকে মিক্স করে। যেটা হিউমিডেক্স বা হিট ইন্ডেক্স,
এটা এই দুটোকে মিক্স করে তারা একটা ইন্ডেক্স তৈরি করছে। ওয়েট বার্ড টেম্পারেচারের ক্ষেত্রে আরো অনেক ফ্যাক্টর, এখানে উইন্ড স্পিড কনসিডার করা হয়, এখানে সোলার রেডিয়েশন কনসিডার করা হয়, আপনার রেডিয়েশন যেটা সারফেস থেকে আসছে সেগুলো কনসিডার করা হয়। তা সেটা করলে একটা টোটাল হিট স্ট্রেসটা দেয়। আমি যদি বলি থাইল্যান্ডের কথা, থাইল্যান্ড একটা হিট ইন্ডেক্স ইউজ করে, যেটা এই দুটোর ইতে তৈরি করা আর কি, যে ইন্ডেক্সে আর্দ্রতা এবং তাপমাত্রা দিয়ে তৈরি করা। এটা অ্যাকচুয়ালি অনেক বেশি রিলায়েবল, অনেক বেশি ইন্ডিকেশন করে আপনি কত হিট স্ট্রেস অনুভব করবেন বা আপনি কতখানি রিস্কের মধ্যে আছেন। প্রতি 3 দিন পর পর বলা হচ্ছে যে হিট অ্যালার্ট জারি করা হচ্ছে, তো এই না, হিট ইন্ডিকেটরগুলো অ্যালার্ট আসলে জারি করছে তারা, হ্যাঁ তারা হিট অ্যালার্ট জারি করছে, কিভাবে জারি করছে, কত টেম্পারেচার হলে করছে আমরা কিন্তু সেটা জানি না। হয়তো এই বছর করছে তারা কোথাও, সমস্ত জায়গায় তো তারা করছে না, কোনো জায়গায় হয়তো 40 হচ্ছে সেটা করছে, আমি জানি না অন্য শহরগুলোতে কিভাবে কি নিয়ম ফলো করছে আমি জানি না, কিন্তু সেই জন্য একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত। অ্যাকচুয়ালি কিছু ইনফরমেশন দরকার হয় যে লাইক দ্যাট হসপিটালাইজেশন রেট কি পরিমাণ হয় কোন টেম্পারেচারে গেলে, সেই ডেটাগুলো দরকার হয়। সেটা যে বাংলাদেশে খুব সিম্পলি পাওয়া যেতে পারে সেই ধরনের রিসার্চ বাংলাদেশে হয় না। আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাসটি দেয় সেই পূর্বাভাসটি অসম্পূর্ণ। আমি তাদেরটা দেখছি যে তারা নিজেরা কখনো একটা স্ট্রং কিছু বলেনি, হয়তো পাশের দের যখন বলছে তখন বলছে। যেমন আজকে আমি পেপারে দেখলাম তারা বলছে যে এপ্রিলের ফার্স্ট উইকে যায় এটা হবে, যেটা কিন্তু কালকে কালকে বা পরশুদিন ইন্ডিয়ান নিউজে আসছিল যে এই মের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টি শুরু হবে আর কি। তো সেটা আমার কাছে মনে হয় যে তারা হয়তো অন্যদেরকে ফলো করে, সেটাও করতে পারে, সেটা কিছু সমস্যা কিছু নাই, তাদের সাথে কোলাবোরেট করে তারা করতে পারে। তাদের ক্যাপাবিলিটি নিয়ে আমার কাছে আমার সন্দেহ আছে যে কিছুটা, যে তারা নিজেরা কতটুকু ফোরকাস্ট করতে পারে। বাংলাদেশের কি করা উচিত এবং কি করলে জনগণের জন্য আসলে কি ধরনের লাভ হবে? আবহাওয়া গবেষণায় যথেষ্ট একটা গ্যাপ আছে, স্পেশালি ফোরকাস্টিং বা মনিটরিং এর ক্ষেত্রে যথেষ্ট গ্যাপ আছে। আমাদের সেভাবে মনিটরিং স্টেশনও নাই। ঢাকায় যেমন বলা হয় যে খুব হাই টেম্পারেচার, কিন্তু ঢাকা স্টেশনগুলো কখনোই যে টেম্পারেচারটা দেয়, হয়তো তাদের একটা স্টেশন আছে সেটা হয়তো পুরনো এয়ারপোর্টের কাছে, যেটা কোথায় বলে আগারগাঁও বা এরম জায়গায়, কিন্তু অন্য জায়গাগুলো টেম্পারেচার আরো বেশি হতে পারে। সেটা মনিটরিং স্টেশন তাদের নাই, তাদের আরো বেশি মনিটরিং স্টেশন থাকা উচিত। গ্লোবাল টেম্পারেচার বাড়তেই থাকবে, এটা আনটিল ইভেন আমরা যদি এই বছর বলা হচ্ছে যে আমরা খুব আশাবাদী যে গ্লোবাল কার্বন এই বছর হয়তো পিক, নেক্সট বছর থেকে হয়তো কমা শুরু করবে আর কি, সবাই খুব আশাবাদী আর কি, এবং এই বছরও কমতে পারে, কিন্তু সেটাও যদি হয় তারপরেও এর রেস্টটা থেকে যাবে আর অ্যাটলিস্ট আরো 50 বছর। দ্যাট মিনস আমরা যদি 1.5 ডিগ্রি টেম্পারেচারে রিডিউস করতে মানে লিমিট করতে পারি, তারপরেও টেম্পারেচারটা 50 সাল পর্যন্ত বাড়তে থাকবে, 60 পর্যন্ত বাড়তে থাকবে, তারপরে কমতে থাকবে। কেন উষ্ণতা এবং আর্দ্রতার কথা বলছিলেন, তো সেই বিবেচনায় যদি ধরা হয় তাহলে আমরা আসলে কোন অবস্থায় আছি এখন? আমাদের আগে যেটা ছিল, আমরা আগেও হতো, আমি বললাম যে সবসময় এটা হতো, কিন্তু আগে যেটা ছিল সেটার পিরিয়ড হয়তো ছোট হতো, যেটা হয়তো 10 বছর 12 বছর বা 15 বছর পরে হতো। এটার ফ্রিকোয়েন্সিটা অনেক বেড়ে গেছে, এখন দেখা যায় যে 2 বছর 3 বছর পরে হচ্ছে বা প্রতি বছর ধরে হচ্ছে। এটা হয়তো হবেও, এরমই হয়তো হবে। আগে যেটা হয়তো 3 দিন স্টে করতো, এখন হয়তো তারা মানে 7 দিন 8 দিন স্টে করছে। একটা হিটওয়েভ যখন হয় বা একটা হাই টেম্পারেচার 1 দিন 2 দিন হওয়া কোনো সমস্যা কিছু নাই। 1 দিন 2 দিন হলো, তারপর একটা বৃষ্টি হলো, 2 দিন রেস্ট দেওয়ার পর আবার 2 দিন হলো, পিপল কিন্তু কিছু মনে করে না, সমস্যা হয় না, কেন এটা একটা সিস্টেম, এটাই এমনই আর কি, কেন আপনি একটু কুল হওয়ার সময় পান। কিন্তু এটা যখন কন্টিনিউয়াসলি 3 দিন 4 দিন 5 দিন 7 দিন হতে থাকে, তখন আপনার সমস্যাটা হতে থাকে। তো এই ঘটনাগুলো এখন যেটা হচ্ছে যে আপনার একটা লম্বা সময় ধরে হচ্ছে, এটা ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে, এর ইন্টেন্সিটিটা বেড়ে গেছে আর কি, এই জন্য এই সমস্যাগুলো হচ্ছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ কি ধরনের মেজার নিয়েছে, তারা কিভাবে জনগণকে স্বস্তির ব্যবস্থা করেছে, বা আমাদের আসলে এখন কি করা উচিত, দুই একটা উদাহরণ দিয়ে যদি একটু বলতেন আমাদেরকে। যেটা নর্মালি যখন হিটওয়েভ হয় তখন এখন যেটা তাদের অ্যাওয়ার করা, যে কি করে করা লাগবে, যেটা তাদের একটা অ্যালার্ট লেভেল আছে, সেই অ্যালার্ট লেভেল অনুযায়ী তাদের একটা সিস্টেম করা আছে যে এই সময় স্কুলের অ্যাক্টিভিটিটা হবে না, বা এই সময় লেবাররা 1 ঘন্টা কাজ করবে, 1 ঘন্টা কাজ করবে না, হয়তো তারা 12টার থেকে 3টা পর্যন্ত আর কাজ করবে না, সন্ধ্যার পরে কাজ করবে, এই জিনিসগুলো আছে। এটা একটা সফট ম্যানেজমেন্টের বিষয়। আর যেটা আমি বললাম যে যেটা বাংলাদেশের জন্য দরকার আর কি, যেটা এই সব অঞ্চলগুলো যেটা করে কিছু কুলিং সেন্টারের বিষয় আছে। মালয়েশিয়া যেটা আছে, যেটা মার্কেটগুলো নেই, এদের মিনিস্টার বলছিল তুমি যদি হিট স্ট্রেস ফিল করো সাথে সাথে মার্কেটে ঢোকো, কিছুক্ষণ রেস্ট নিয়ে যাও।
এই কুলিং সেন্টারগুলোর ব্যবস্থা করা কিছুটা আর কি, যেটা পিপুল অ্যাটলিস্ট কিছু রেস্ট পায়। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি মনে করি। আর লম্বা সময়ের জন্য, লম্বা পরিকল্পনার জন্য অবশ্যই যেটা আমি বলি কুল রুফ বা গ্রিন রুফ, আমাদের ঢাকা শহরের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট একটা মেজারমেন্ট করা, যেটা কি কি অ্যাডাপ্টেশন পসিবল সেটারও একটা লিস্ট ডাউন করা যেতে পারে, একটা ডেন্সলি আরবান এরিয়ার জন্য যেখানে কি কি করা যেতে পারে। জি, সেই জিনিসগুলো দেখা, আমাদের জলাশয়ে আমরা যেহেতু হয়তো আর বাড়াতে পারবো না, আমাদের সেই অবস্থা নাই, কিন্তু অ্যাটলিস্ট যেগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করতে পারি। ট্রি অবশ্যই লাগাতে পারি, যে কোনো জায়গায় ট্রি লাগানো যেতে পারে, গ্রিন রুফটা করা যেতে পারে বা কুল রুফ করা যেতে পারে, হোয়াইট করা যেতে পারে, সেজন্য কিছু ইন্টেন্সিভের ব্যবস্থা করা যেতে পারে, গাইডলাইন, ম্যান্ডেটরি গাইডলাইন করা যেতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো করা আসলে দরকার। না হলে আমরা এটা কখনোই এই অবস্থাটা করতে পারবো না, এটা ধীরে ধীরে বাড়তে থাকবে। একসময় অবশ্য করতেই হবে, কারণ একসময় আমার মনে হয় যে পরিস্থিতিটা এমন দাঁড়াবে হয়তো আমাদের সেটা সেদিকে যেতেই হবে। জি। ঢাকার বাস্তবতা এবং চট্টগ্রামের বাস্তবতা নিশ্চয়ই ভিন্ন। আপনি মালয়েশিয়ার এই উদাহরণ দিচ্ছিলেন যে সেখানে শপিং মলে ঢুকে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে বেশি গরম লাগার পরে। এখন ঢাকার আসলে বা চট্টগ্রামের ক্ষেত্রে কি করা যায়? ঢাকা স্পেশালি যদি আমি বলি, খুব ডেন্সলি একটা পপুলেটেড সিটি, কিন্তু তারপরে আমি বলি যদি রাজশাহীর কথা চিন্তা করা হয়, রাজশাহী একসময় কিন্তু খুব ঘিঞ্জি শহর ছিল, সেখানেও কিন্তু গাছপালা খুব কম ছিল। সেখানে একটা কি একটা ধুলার একটা ঝড় সবসময় হতো, এই সময়গুলোনে হতো, টেম্পারেচারটা খুব বেশি হতো। আমি জানি না তাদের টেম্পারেচার কমছে কিনা, কিন্তু তাদের কিন্তু অনেক বেশি হয়েছে এখন। বালু যে বালু ঝড়গুলো হয় সেগুলো কিন্তু সেখানে হয় না আর, সেখানে একটা পরিবেশ অনেক উন্নত হয়েছে। সেইগুলো পরিকল্পনা করলে কিন্তু করা যেতে পারে। টল বিল্ডিং হলেই যে সেখানে টেম্পারেচার হবে অবশ্যই, কিন্তু টল বিল্ডিং হলেও সেটা ম্যানেজ করা যেতে পারে। একটা স্ট্রেট রাস্তার পাশে যদি টল বিল্ডিং দুই সাইডে করা হয় সেটা কিন্তু অনেক ভালো, সেটা কিন্তু একটা শেড দেয়, একটা এয়ার ফ্লো করে, সেরকম ব্যবস্থা আছে। আরবান প্ল্যানাররা জানেন যে কিভাবে আরবান প্ল্যান করলে টেম্পারেচারটা কম হতে পারে। ঢাকা শহরের জন্য সেটা এখন এখন খুবই জটিল, কিন্তু তারপরেও করা যেতে পারে। তারপরে আমার কাছে মনে হয় যে সেটা করা যাবে না তা না, রাজশাহী শহর এক্সাম্পল হিসেবে নেওয়া যেতে পারে, যে তারা যেভাবে করছে আমরা সেভাবে করার চেষ্টা করতে পারি। আমি মনে করি না যে ঢাকা শহরে এটা করা যাবে না, অবশ্যই করা যেতে পারে। এর আগে আমি যে বললাম যে আপনি বলছেন যে অন্য দেশগুলোতে তারা ডেভেলপ কান্ট্রি, সিঙ্গাপুরের ক্ষেত্রে যেটা করা হয়েছে যে তারা যেসব রোডগুলো দিয়ে লোকজন হাঁটে অ্যাটলিস্ট সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তাতে 80% শ্যাডো থাকা লাগবে, এমনভাবে গাছগুলো লাগানো লাগবে সান অ্যাঙ্গেলের সাথে যে সেটা শ্যাডো দিবে। সেগুলো জিনিস করা যেতে পারে। কোন কোন জায়গায় শ্যাডো দরকার, কোন কোন জায়গায় দরকার নাই, সেভাবে গাছ লাগানো যেতে পারে। এগুলো খুব বেশি জটিল কিছু না। আমার মনে হয় যে রাতারাতি আসলে এর থেকে সুফল পাওয়ার রাতারাতি সম্ভব না, অবশ্যই রাতারাতি সম্ভব না, এটা অনেক সময়ের দরকার হবে, কিন্তু আমাদের করতেই হবে। কারণ আমার যেটা যেটা সমস্যা, যেটা টেম্পারেচারটা বাড়বে, এটা কোনো সন্দেহ নাই, এটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একমত যে টেম্পারেচারটা বাড়বে। আমাদের মতো দেশগুলোনে অ্যাকচুয়ালি হিট স্ট্রেসটা, যেটা প্রত্যেকটা ডিজাস্টারের কিছু জিনিস আছে, একটা আনসার্টেনিটি, যেটা কতটুক, এবং তার হচ্ছে যে টাইমিং, যেটা হয়তো ফ্লাড ড্রাউট হয়তো যেগুলো হয়তো সেটা হয়তো অনেক পরে হবে আর কি, তার সেকেন্ডারি এফেক্ট হয়তো সেটা। কিন্তু হিট ওয়েভের যেটা, সেটা হচ্ছে যে সার্টেন এবং ভেরি এমিনেন্ট, খুব দ্রুত হবে, এবং এটা হবেই আর কি, এটা অনেকদিন আগের থেকে বলা ছিল যে এটা হবেই। কারণ টেম্পারেচার এটা হচ্ছে ডিরেক্টলি রিলেটেড টু টেম্পারেচার। সুতরাং এইটা ম্যানেজ, এটা ধরেই নেওয়া লাগবে যেটা হতেই থাকবে, ওর মোর ফ্রিকোয়েন্টলি হবে, কোনো এক বছর হয়তো হবে না, কোনো 2 বছর হয়তো হবে না, কিন্তু এটা হতেই থাকবে। সুতরাং আমাদের এখন থেকেই পরিকল্পনা নেওয়া লাগবে। রাতারাতি মানে এটা কোনো সম্ভাবনা নাই, এটা সলভ করার কোনো সম্ভাবনা নাই। পরিকল্পনাগুলো কি কি নেওয়া লাগবে একদম পয়েন্ট আকারে কয়েকটি কি বলতে পারেন? তাহলে হয়তো রাষ্ট্রের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কাছে যদি এই তথ্যটা যায়, সুনির্দিষ্ট কয়েকটা পয়েন্টের কথা কি বলবেন? আমি 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 এর আগে একটা ঢাকা ইউনিভার্সিটির সাথে আমাদের একটা গবেষণা ছিল। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যেসব অ্যাডাপ্টেশন মেজার নেওয়া হয়েছে বা যেসব মেজারগুলো নেওয়া হয়েছে, যে মিটিগেশন মেজার, যে আরবান হিট আইল্যান্ড মিটিগেট করার জন্য কি কি মেজার নেওয়া যেতে পারে, সেগুলো সব ঢাকার বাস্তবতার ক্ষেত্রে আমরা পরীক্ষা করে দেখছিলাম যে কোনগুলো এটা ঢাকার ক্ষেত্রে বাস্তবসম্মত। সেখানে আমরা খুব কম পাইছিলাম, কিন্তু ঢাকা একটা ডেন্সলি পপুলেটেড সিটি, ডেন্সলি আরবানাইজ সিটি, এখানে কিন্তু ল্যান্ড খুবই 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 কম আর কি, ওপেন ল্যান্ড। সেজন্য যেটা আমরা ফাইনালি দেখছিলাম, একটা হচ্ছে গ্রিন বিল্ডিং, যেটা গ্রিননেস বাড়ানো আর কি, আরেকটা হচ্ছে যে হোয়াইট রুফ বা গ্রিন রুফ। এই দুটো, যদিও এর মধ্যে কিছুটা আছে, কতটুক এটা কমাবে সেই নিয়ে আমরা কিছু মডেলিং করতে পারি, কিছু স্টাডি আমরা করতে পারি, কিন্তু এই দুটো আমরা দেখছিলাম যে এই দুটো ঢাকা শহরের জন্য খুব ইজিলি করা যেতে পারে, এটা কোনো সমস্যা কিছু নাই।
আমরা ওয়াটার বডি বাড়াতে পারবো না, এটা খুব সমস্যা, কিন্তু যেগুলো ওয়াটার বডি আছে সেগুলোকে প্রিজার্ভ করতে পারি। এই দুটো কথা আমি সব মনে করি যে এই তিনটা জিনিস, অ্যাটলিস্ট গ্রিননেস বাড়ানো, হোয়াইট রুফ আর গ্রিন রুফ করা, এবং ওয়াটার বডি যেগুলো আছে সেগুলোকে প্রিজার্ভ করা, রক্ষা করা। এই তিনটার ক্ষেত্রে। জি, ডক্টর শামসুদ্দিন শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা বিদায় নিচ্ছি। দর্শক, এই ছিল আজকের আমাদের মুখোমুখির আয়োজন। দেখা হবে আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।